তোমার বয়স যদি 12 থেকে 44 বছরের মধ্যে হয়, ইদানিং যদি খুব বেশি ব্রণ সমস্যায় ভুগছো বা তোমার পিরিয়ড হঠাৎ করে অনিয়মিত হয়ে গেছে বা বন্ধ হয়ে গেছে বা পিরিয়ড চলাকালীন অনেক বেশি রক্তপাত হচ্ছে, চুল পড়ে যাচ্ছে, মুখে, হাতে, পায়ে, ব্রেস্টের চারিধারে অতিরিক্ত লোম দেখা যাচ্ছে, ঘুমের সমস্যায় ভুগছো, ওজন বেড়ে যাচ্ছে, মুখে, হাতে, পায়ে কালো ছোপ দেখা যাচ্ছে, মাথা ব্যথা করছে ইদানিং বেশি, তুমি যদি এই লক্ষণগুলো তোমার মধ্যে লক্ষ্য করে থাকো, তাহলে এখনই সতর্ক হও। আজকের ভিডিওতে এই নিয়েই আলোচনা করব যে এই লক্ষণগুলো শরীরে কোন রোগ বাসা বাঁধার ইঙ্গিত দেয় এবং তখন তুমি কি করবে। অ্যান্ড্রোজেন এই হরমোনটা পুরুষদের শরীরে পাওয়া যায় বেশি। প্রোজেস্টেরন এই হরমোনটা নারীদের শরীরে বেশি পাওয়া যায়। কিন্তু যখন একটা নারীর অ্যান্ড্রোজেন হরমোনটা বেশি পাওয়া যায় আর তার শরীরে প্রোজেস্টেরন হরমোনটা নির্গতও হয় না এবং নির্গত হলে খুবই কম পরিমাণে হয়, তখন সেই নারী PCOS পলিসিস্টিক ওভারি সিনড্রোম দ্বারা আক্রান্ত হয়। পলি কথার অর্থ অনেক, মানে অনেকগুলো সিস্ট। সাধারণত একজন সুস্থ সবল মহিলার প্রতি মাসে পিরিয়ড শুরু হওয়ার আগে ডিম্বাশয় থেকে একটি করে ডিম নির্গত হয়। কিন্তু যখন সেই মহিলার শরীরে অ্যান্ড্রোজেন নামক হরমোনটি বেড়ে যায়, তখন ডিম্বাশয়ের চারিধারে ছোট ছোট সিস্ট জমা হয়। এর ফলে কি হয়, ডিম্বাশয় থেকে ডিম বেরোতে পারে না এবং এক সময় ডিম্বাশয় থেকে ডিম বেরোনো টোটালি বন্ধ হয়ে যায়। এর ফলে ঋতুচক্র বা মাসিক বা পিরিয়ড হওয়া বন্ধ হয়ে যায়। এই সময় একজন মেয়ের গর্ভবতী হওয়া খুবই কঠিন হয়ে পড়ে। তবে প্রতিটা মেয়ের ক্ষেত্রে যে গর্ভাশয়ের চারিদিকে অনেকগুলো সিস্ট দেখা যাবে, একাধিক সিস্ট দেখা যাবে, তার কিন্তু কোনো মানে নেই। আরও একটি হরমোনজনিত সমস্যা মেয়েদের দেখা যায়, PCOD পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ। তবুও এই সমস্যাটা অনেক সময় জেনেটিক কারণেও কিন্তু হয়। এই সময় আবার ডিম্বাশয় থেকে ডিম তো বেরোয়, কিন্তু সেটা হয় অপরিপক্ক বা অপরিণত। তার ফলে কি হয়, সেই ডিম্বাশয়ের থেকে নির্গত ডিমগুলো আস্তে আস্তে ডিম্বাশয়ের গায়েই লেগে যায় এবং ডিম্বাশয়টা ফুলে যায় এবং বড় হয়ে যায়। PCOS কিন্তু PCOD থেকে একটু বেশি গুরুতর। PCODটা তুমি একটু যদি নিজের জীবনধারা, নিজের খাদ্যাভ্যাসকে পরিবর্তন আনো, সুস্থ সবল করো, তাহলে সেটা সারিয়ে তোলা সম্ভব হয়। কিন্তু PCOS এর ক্ষেত্রে শুধুমাত্র জীবনধারা পাল্টালেই তুমি তোমার এই প্রবলেমটাকে সলভ করতে পারবে না। এটা অনেক দিন ধরে চিকিৎসা চালাতে হয় এবং অনেক দিন ধরে ডাক্তারবাবুর তত্ত্বাবধানে থাকতে হয়, চিকিৎসাধীন থাকতে হয়। বিশ্ব জুড়ে এই সমস্যাটা, মেয়েদের এই সমস্যাটা কিন্তু দিন দিন বাড়ছে। তাই চলো এবার জেনে নিই কেন এই সমস্যার মুখোমুখি হচ্ছে আজকের মেয়েরা। এই PCOS বা PCOD এইগুলো কি কি কারণে ঘটে সেগুলো একদম শিওর করে না বলা গেলেও মোটামুটি যে তথ্যগুলো উঠে আসে তা হলো, দৈনন্দিন কালে মহিলাদের অত্যধিক মানসিক চাপ, ব্যায়ামের অভাব, তাদের অনিয়মিত খাদ্যাভ্যাস, ঘুমের পরিমাণ একদম কমিয়ে দেওয়া, ঘুমের অভাব। এর সবচেয়ে বড় কারণ স্থূলতা। বয়স এবং উচ্চতা অনুযায়ী ওজন অত্যধিক বেশি। যখনই ওবেসিটি থাকে বা স্থূলতা থাকে কারুর, তখনই ইনসুলিন ঠিকঠাক মতো কাজ করে না। আর যখনই ইনসুলিন ঠিকঠাক মতো কাজ করে না বা নির্গত হয় না, তখনই কিন্তু অ্যান্ড্রোজেন হরমোনটা শরীরে বেড়ে যায়, যেটা কিনা PCOS এর জন্য দায়ী। আগেকার দিনের মা কাকিমারা, দিদিরা অনেক বেশি শারীরিক পরিশ্রম করত, অনেক বেশি ঘরের কাজগুলো তাদের অনেক বেশি শারীরিক পরিশ্রমের কাজ করা ছিল। কিন্তু বর্তমানে বিজ্ঞানের উন্নতি, আধুনিক জীবনযাপনের জন্য কর্মরতই হোক বা বাড়িতেই থাকুক, দুই ক্ষেত্রেই মহিলাদের শারীরিক পরিশ্রম অনেকটা কমে গেছে। তাদের পরিশ্রমটা এখন
অবশ্যই আছে, কিন্তু সেটা অনেক বেশি মানসিক এবং এক জায়গায় বসে কাজটা অনেকটাই বেশি। তাই জন্যও কিন্তু এই রোগের প্রাধান্য বা এই রোগটা অত্যধিক পরিমাণে বেড়ে যাচ্ছে। প্রপার তাদের ব্যায়াম বা পরিশ্রমটা তার জন্য হচ্ছে না। আবার অনেক সময় বংশগত কারণেও কিন্তু এই রোগটা জেনেটিক ওয়াইজ চলে আসছে প্রজন্মের পর প্রজন্ম। এতক্ষণ তো জানলাম রে রোগটা কি, কেন হচ্ছে, কেন বেড়ে যাচ্ছে। তাহলে এবার চলো জেনে নিই যে কেউ যদি এই সিনড্রোম বা ডিজিজের দ্বারা আক্রান্ত হয় তাহলে তার মুক্তির উপায়টা কি। প্রথমেই বলবো, প্রথমে আমি যে লক্ষণগুলো দিয়ে শুরু করেছিলাম সেই লক্ষণগুলো যদি তোমার মধ্যে দেখো তাহলে একটু দেরি না করে যত তাড়াতাড়ি সম্ভব তুমি ডাক্তারের শরণাপন্ন হও। তিনি তোমার বর্তমান শারীরিক কি অবস্থা, তোমার কি কাজ, তোমার সমস্ত কিছু তিনি পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে জানবেন এবং সঠিক পথ এবং সঠিক তোমার কি প্রক্রিয়ায় তুমি সেরে উঠবে সেটা সঠিকভাবে বলবেন এবং তিনি তার কথা তুমি অক্ষরে অক্ষরে মেনে চলবে। তবে সাধারণত বিশেষজ্ঞরা পিসিওএস রোগীদের ক্ষেত্রে ডিম্বাণু তৈরির কিছু ওষুধ দিয়ে থাকেন। সেটা তাদের বিচার্য বিষয় যে তোমার কি অবস্থা, সেই অনুযায়ী তিনি তোমাকে ও পথ দেখাবেন, কি করতে হবে বলে দেবেন। কিন্তু শুধুমাত্র ওষুধের ওপর ভরসা করে থাকলেই কিন্তু তোমার রোগ সেরে উঠবে না। তোমার জীবনধারাটাকেও তোমায় পাল্টাতে হবে, তোমার লাইফস্টাইলটাকে তোমায় পাল্টাতে হবে, স্বাস্থ্যকর খাওয়া দাওয়া করতে হবে, একটু যোগব্যায়াম হাঁটাহাঁটি এগুলো করতে হবে এবং সেই হাঁটাহাঁটি হবে রীতিমতো টাইম ধরে ঘাম ঝরাতেই হবে। আর খাদ্যাভ্যাসটা পরিবর্তন করতে হবে। অনেক বেশি জাঙ্ক ফুড, ফাস্ট ফুডের দ্বারা আমরা বর্তমানে আকৃষ্ট হয়ে গেছি, সেগুলোকে আমাদেরকে অনেকটা কমাতে হবে। অনেকটা ঘরের খাবারের ওপর আমাদের একটু ডিপেন্ড করতেই হবে। সুতরাং এতক্ষণের আলোচনায় বুঝতেই পারছো, তুমি নিজে এবং তোমার ভবিষ্যতের প্রজন্মকে যদি সুস্থ সুন্দর জীবন দান করতে চাও এবং নিজেও সুস্থ সবল থাকতে চাও এবং ভবিষ্যতে মা হওয়ার স্বাদটা পেতে চাও, তাহলে তোমাকে একটু সতর্ক, একটু সচেতন হতেই হবে। আর তোমার বয়স যদি এখন খুবই কম হয় তাহলে এখনই যদি তোমার মধ্যে অনেকটা ওজন বৃদ্ধি রয়েছে, অনেকটাই ওজন থাকে এবং বিভিন্ন সমস্যার মধ্যে দিয়ে তুমি যদি যাও, তাহলে এখনই নিজেকে চেক করো, ওজন কমানোর চেষ্টা করো, সুখাদ্যাভ্যাস সুজীবনযাপনের দিকে নিজেকে এগিয়ে নিয়ে চলো। ভালো থাকো, সুস্থ থাকো, হাসি খুশি থাকো, এই কামনাই করি। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে।